কেমন আছো তোমরা সবাই? আমরা আমাদের বায়োলজির পুরা বইয়ের যে লেকচার সিরিজটা বানাচ্ছিলাম সেটার আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারের একদম হচ্ছে 2টা পর্ব আমরা করছি। অধ্যায় নাম্বার 1-এর পর্ব নাম্বার 1 আমরা পড়ছি, যেখানে কিনা আমাদের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছিল। আমি একদম চেষ্টা করছি হচ্ছে তোমাদেরকে পুরো ডিটেলস ভাবে জানানোর যে এই পার্টের ভিতর আমরা কি কি, এখান থেকে এইটুকু ছিল আমাদের পর্ব নাম্বার 1-এ ছিল। পর্ব নাম্বার 2-এ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রাজ্যগুলোর একদম ডিটেলস পার্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করছি, যে কোন রাজ্যটা হচ্ছে কি, কোন লাইনের অর্থ কি বুঝাইতে চাইছে সেটা। এবং আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 3, এবং এটাই হচ্ছে আমাদের এই পর্ব নাম্বার 3-এর মধ্য দিয়ে আমাদের এই প্রথম চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের সিকিউগুলো আসে বোর্ডে, বা কি কি ধরনের প্রশ্ন হইতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দিব। আরেকটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের বিগত বছরের বোর্ডে এমসিকিউগুলো আসছে, সেই এমসিকিউগুলো আমি তোমাদেরকে একটু সলভ করে দিব। তো মোট হয়তো বা 5টা পর্বে আমি হচ্ছে তোমাদেরকে একদম প্রথম চ্যাপ্টারটা ডিটেলস আলোচনা করে দিচ্ছে। এবং তোমাদের আমি আশা করতেছি যে এই 5টা ভিডিও দেখার পরে আর হয়তো বা তোমাদের কোনো সমস্যা থাকবে না এই চ্যাপ্টার সম্পর্কে, এবং যে কোনোভাবে যে কোনো ঘুরে পেঁচে প্রশ্ন আসুক না কেন তোমরা হচ্ছে খুব ইজিলি হচ্ছে সেটার থেকে করে বের হইতে পারবা। তো চলো কথা না বাড়ে আজকে হচ্ছে আমরা পর্ব নাম্বার 3-এর যে পার্টটা আছে সেটা হচ্ছে একটু ক্লিয়ার করি। আমাদের আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো সম্পর্কে জানবো, কিভাবে শ্রেণীবিন্যাস করতে হয়, বা শ্রেণীবিন্যাস করার সময় কি কি ধরনের পদ্ধতি আমাদেরকে এখানে মাথায় মনে রাখতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস এখানে আজকে জানার চেষ্টা করব। এবং এইখানে হচ্ছে আজকে আমাদের লাস্ট পার্ট হবে এই পর্যন্ত। তো আসো আমরা দেরি না করে শুরু করি, যেহেতু লেকচারটা আজকে এমনিতেই অনেক বড় হবে। শ্রেণীবিন্যাস আমরা আগেই বলে আসছিলাম, তোমরা যদি পর্ব নাম্বার 1-এর ওই নোটের পৃষ্ঠাটা খেয়াল করো, যে ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে কেন শ্রেণীবিন্যাস করতে হয়। এই বিশাল প্রাণী জগৎকে আমরা হচ্ছে যদি সংক্ষেপে জানতে চাই তাহলেই হচ্ছে শ্রেণীবিন্যাস করতে হবে। আর তারপরে জানো যে ক্যারোলাস লিনিয়াসের এই যে শ্রেণীবিন্যাস করার যে ধাপটা আছে, এটা হচ্ছে উনি যে বের করছে, উনি হচ্ছে নিজস্ব কিছু রীতিনীতি বলে দিচ্ছে। এবং ওই রীতিনীতিতেই পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে কি করতে হয়, শ্রেণীবিন্যাস করতে হয়। ওইটার বাহিরে কিন্তু করা যায় না। তো শ্রেণীবিন্যাসের উনি যেই রীতিনীতি করছে, কতগুলো ধাপ এইখানে উনি উল্লেখ করছে, এবং এর মধ্যে 7টা ধাপ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে যে কোনো প্রাণীর তুমি যদি শ্রেণীবিন্যাস করতে যাও, এইখানকার এই 7টা ধাপ তোমাকে মেনশন করতেই হবে, মাস্ট। এখন এই 7টা ধাপ যখন তুমি লেখবা পরীক্ষার খাতায় এগুলো তোমরা ওই যে পাশাপাশি কমা কমা দিয়ে লেখবা না। এগুলো যখন লেখবা, এই যে দেখো একটা কিন্তু ব্যালেন্স এরকম ইয়া, ওরা কিন্তু চাইলেই এরকম সোজা করে লিখতে পারতো, লেখাটা এরকম সোজা করে না লিখে লিখছে কিভাবে, এরকম বাঁকা করে। তো এইটার লেখার নিয়ম মানে উপরের ক্লাসের যে বইগুলো আছে বিদেশি রাইটারদের, তারাই বলে দিচ্ছে এটা যেহেতু একটা হায়ারার্কি বা একটা ধাপের মতো, তো তোমরাও যখন লেখবা তখন এটা কিরকমভাবে একটার পরে একটু ফাঁকা রেখে সামনের থেকে লেখবা, যাতে করে একটা ধাপ বাই ধাপ মনে হয়। আর এগুলাকে কখনো কমা দিয়ে পাশাপাশি লেখবা না, এই 7টা ধাপকে চেষ্টা করবে এরকম নিচে নিচে একটু সামনে করে লেখার, বইয়ের ভিতর পার্টটা যেরকম আমাদের দিয়ে দিচ্ছে। তো এই সিকোয়েন্স থেকে আসো আমরা হচ্ছে একটু প্রথমে দেখি যে শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপের পড়ার জন্য নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের ভিতরই হচ্ছে তোমাকে ফেলতে হবে যেইটার যে ইয়া আছে। একদম প্রথম যে ইয়াটা আছে, ধাপ আছে, সেটাকে আমরা বলি রাজ্য, তারপরেরটাকে বলি পর্ব, তারপরেরটাকে বলি হচ্ছে শ্রেণী, বর্গ, তারপরেটা হচ্ছে গোত্র, গণ, প্রজাতি। এই কয়টা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের বেসিক ধাপ। এবং এই কয়টার ভিতরে তোমাদের কিন্তু আরেকটা কথা তো বলা হইলো না, এগুলার যেমন বাংলা নামগুলোও তোমাদের জানতে হবে, সাথে ইংলিশ নামগুলোও জানতে হবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই ইংলিশ নাম প্লাস হচ্ছে বাংলা নাম, এই 2টা নামকেই পাশাপাশি আকারে তোমরা হচ্ছে ইয়া করবে। এবং এগুলো কিন্তু এলোমেলো করা যাবে না, যে আমি হচ্ছে প্রথমে রাজ্য বললাম, রাজ্যর পরে শ্রেণী বলি, তারপরে গোত্র বলি, তারপরে পর্ব বলি, এরকম উলট পালট করলে বলা যায় না। এগুলোর প্রত্যেকটার যেহেতু ধাপ বুঝতে পারতেছে, একটা ধাপ বাদ দিয়ে অন্য ধাপে কখনো যাওয়া যায় না। এই জন্য এইখানের যে বেসিক 7টা ধাপ আছে, এই 7টা ধাপকে তোমাকে একদম সিকোয়েন্স মতোই বলতে হবে। প্রথমে সবসময় শ্রেণীবিন্যাস করতে গেলে তোমাকে রাজ্যের কথাই বলতে হবে, তারপর শ্রেণীবিন্যাস করতে গেলে তোমাকে পর্বের কথা বলতে হবে, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে ধাপ বাই ধাপ এই 7টা ইয়ার কথা উল্লেখ করতে হবে। এখন তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো যেহেতু তোমাদের ক্লাস ছোট, আবার তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো, তবে অবজেক্টিভে কিন্তু বেশ কয়েকবার এটা ইংলিশে আসছে। এখন এই যে তোমাকে একটু আগে বললাম যে উপরের ধাপটা হচ্ছে বড়, যেমন সবচেয়ে বড় ধাপ হচ্ছে রাজ্য, রাজ্যের চেয়ে একটু ছোট হচ্ছে পর্ব, পর্বের চেয়ে একটু ছোট হচ্ছে শ্রেণী, শ্রেণীর চেয়ে একটু ছোট হচ্ছে বর্গ, বর্গের চেয়ে ছোট গোত্র, গণ, প্রজাতি। দ্যাট মিনস প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট একক। সবচেয়ে ছোট একক কোনটা, এখানে হচ্ছে প্রজাতি। আর সবচেয়ে বড় একক কোনটা, সবচেয়ে বড় একক হচ্ছে রাজ্য। তো এইটা কি আমাদেরকে বলছে, উপরের ধাপটা যেন সবচেয়ে বড় একটা সেট, এবং নিচের ধাপটা হচ্ছে তার উপসেট, মানে এটা তার চেয়ে একটু ছোট একটা সেটের আন্ডারে। তোমরা জানো যে একটা মেইন, ধরো যে এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক সেট, এইটার ভিতরে তারপরে হচ্ছে এইটা আছে,
এটার ভিতরে তার চেয়ে আরেকটু ছোটটা আছে, তারপরে তার চেয়ে আরেকটু ছোটটা আছে, তার ভিতরে তার চেয়ে ছোটটা আছে, এরকম। দ্যাট মিনস এইটার উপসেট হচ্ছে এইটা, এইটার উপসেট হচ্ছে এইটা, এইটারটা এইটা, এরকমভাবে আলটিমেটলি যায়। এই জন্য একটা সেট, এটাকে যদি একটা সেট বলো, এটার উপসেট কোনটা? এইটা। এটাকে একটা সেট আকারে ধরলে এটার উপসেট কোনটা? এইটা। এটাকে একটা সেট আকারে ধরলে এটার উপসেট এইটা। এটাই আমাদেরকে বললো, উপরেরটা হচ্ছে বড়, এটা একটা সেট, এবং তার নিচেরটা হচ্ছে উপসেট। রাজ্যের উপসেট হচ্ছে পর্ব। এই যে তুমি যদি একটু খেয়াল করো, এই যে রাজ্যের উপসেট হচ্ছে, এই যে রাজ্যেরটার পরেরটাই হচ্ছে পর্ব। পর্বের উপসেট হচ্ছে কোনটা? শ্রেণী। শ্রেণীরটা হচ্ছে বর্গ, এরকমভাবে। পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীটা হচ্ছে বর্গ, এইভাবে যাইতে থাকে। শ্রেণীবিন্যাসের এই যে একটা সেটের পর আরেকটা উপসেট, ওইটার আবার আরেকটা উপসেট, এইভাবে যাওয়াকেই বলা হয় নেস্টেড হায়ারার্কি। এখন পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসে, নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝায়? তখন কিন্তু তোমাকে এটা এইভাবেই উল্লেখ করে দিতে হবে যে এই যে দেখেন এইখানের যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে একটা যে সেট থাকে, তারপরে তার যে আরেকটা রাজ্য থাকে, এই যে তার উপসেট থাকে, এইভাবে যে আস্তে আস্তে আমরা বড়র থেকে ছোটোর দিকে যাচ্ছি, এটাকেই আলটিমেটলি আমাদেরকে কি বলা হচ্ছে? এই ধরনের শ্রেণীবিন্যাস করার প্রসিডিউরকেই নেস্টেড হায়ারার্কি নামে নামকরণ করা হচ্ছে। কি নামে নামকরণ করা হয়? নেস্টেড হায়ারার্কি। এবং বলছে যে অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে, পরের ধাপে আর সেগুলো উল্লেখ করে না, এইভাবে। এবং মানুষের হোমোসেপিয়েন্সের এরকম একটা ইয়া দিচ্ছে যে মানুষকে কেন হোমোসেপিয়েন্স বলা হয়। প্রত্যেকটা রাজ্যে পড়ার, প্রত্যেকটা আলাদা আলাদা ধাপে পড়ার কতগুলো কারণ আছে মানুষের। তোমাদের কাছে মনে হতে পারে যে মানুষকে হয়তো বা হোমোসেপিয়েন্স নাম, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা একটু আলাদাভাবে বানানটা সহ দেখো কিন্তু, যে হোমোসেপিয়েন্স বানান কি পরীক্ষায় ক নম্বরে? আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমাদের এটা আসছিল ক নম্বরে, যে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো আর সেপিয়েন্স। এখন এইখানে লেখার পরে কিন্তু আবার একটা দাগ দিও, এই যে হোমোর নিচে আলাদা একটা দাগ আর সেপিয়েন্সের নিচে আলাদা আর একটা দাগ, এটা কিন্তু মাস্ট। এবং আমরা তখন বুঝি না, আমরা দাগ দিয়ে কেটে দিছিলাম। একটু পরেই তোমাকে আমি এই যে নামগুলো, বৈজ্ঞানিক নাম লেখার কতগুলো নির্দিষ্ট রুলস বলে দিব, তখন তুমি ওইখানে দেখতেই পারবা যে আসলে এখানে কী কী ধরনের সিকোয়েন্স মেনটেন করা লাগে একটা নাম লেখার সময়। তো আসো, আমরা হচ্ছে মানুষের হোমোসেপিয়েন্স নামটা কেন হয়েছে এইটা। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই এখানকার যে পড়াচ্ছেন এতক্ষণ ধরে, যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট স্লাইড কোনটা, তাহলে আমি তোমাকে বলবো যে ভাই এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট স্লাইড। এইটা আসবেই আসবে খ নাম্বার। এই প্রশ্নটা না আসার কোনো সম্ভাবনাই নেই। এখন তাহলে শুরু করো, দেখি যে আমাদের কি বলছে। মানুষের, এটা কিন্তু মানুষের ইয়া পড়তেছে, বৈজ্ঞানিক নাম কেন হোমোসেপিয়েন্স হয়েছে সেইটা, এবং এটা একদম মাস্ট মনেই রাখবা, 100% মনে রাখবা। প্রথমেই যদি দেখো, মানুষের রাজ্য এনিমেলিয়া বলছে। এখন এই এনিমেলিয়া কেন মানুষের ভিতর ফেলছে? বলছে এনিমেলিয়া হইতে গেলে কি কি শর্ত পালন করা লাগে? যাদের সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, মানে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত। তোমাদেরকে গত পর্বে আমি বলে দিচ্ছি যে নিউক্লিয়াস সুগঠিত বলতে আলটিমেটলি কি বোঝায়। তো যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে এনিমেলিয়া রাজ্যের ভিতর ফেলা হবে। মানুষের যেহেতু নিউক্লিয়াসটা সুগঠিত, দ্যাট মিনস মানুষকে এনিমেলিয়া রাজ্যে ফেলছে। মানুষ কিন্তু বহুকোষী, মানুষ কিন্তু পরের ভোজ করে খায়, মানুষের কিন্তু বডিতে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাইলে এনিমেলিয়া হইতে গেলে কোনো একটা জিনিস যদি এনিমেলিয়ার ভিতর ফেলতে হয়, এইখানকার এই 4টা বৈশিষ্ট্য তোমাকে আগে ক্লিয়ারিফিকেশন দিতে হবে। এখন মানুষের যেহেতু সুকেন্দ্রিক জীব, মানুষ বহুকোষী, মানুষ যেমন পরের ভোজ করে রাখে, খায়, এবং হচ্ছে মানুষের উন্নত জটিল টিস্যুতন্ত্র আছে, দ্যাটস ওয়াই মানুষের এই 4টা বৈশিষ্ট্য মিলার কারণে মানুষের রাজ্য আলটিমেটলি কিন্তু এনিমেলিয়া। এখন তুমি কিন্তু দেখো এটা কিন্তু বাঘের সাথেও মিলে, দ্যাট মিনস বাঘের রাজ্যও কিন্তু এনিমেলিয়া। তার মানে এনিমেলিয়া হইতে গেলে, এনিমেলিয়া রাজ্যের মধ্যে পড়তে গেলে এই 4টা শর্ত তোমাকে ফিল আপ করতে হবে। এবং মানুষ ফিল আপ করছে দেখে মানুষ এটার মধ্যে পড়ছে, শুধু যে মানুষ ফিল আপ করছে এমন না, মানুষের সাথে বাঘ করছে, হরিণ করছে, বানর করছে, সবার রাজ্যই কিন্তু এনিমেলিয়া। এইবার আসো আস্তে আস্তে তাহলে ছোটোটার দিকে যাই। এরপরেরটা পর্ব হচ্ছে বলা হয় এটা করডাটা। করডাটা হইতে গেলে কি হইতে হবে? জীবনের কোনো এক পর্যায়ে মেরুদণ্ড বা হচ্ছে পিঠের ওই জায়গায় নটোকর্ড থাকতে হবে। এটা হচ্ছে একটু মাথায় মনে রাখো। নটোকর্ড আর মেরুদণ্ডের ভিতর বেসিক একটা ডিফারেন্স আছে, আমরা আমাদের সামনের চ্যাপ্টারে ওটা দেখবো। যে প্রথমে একটা জীবের পিঠ বরাবর যদি এরকম নরম দণ্ডাকার, অত বেশি শক্ত না, মেরুদণ্ড কিন্তু শক্ত, কিন্তু নরম দণ্ডাকার এরকম যদি একটা খণ্ডিত অংশের মতো থাকে, এবং পরবর্তীতে এটা চাইলে মেরুদণ্ডে কনভার্ট হইতেও পারে, মানে এটা রূপান্তরিত হয়ে মেরুদণ্ডতে যাবে, অথবা এটা রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে না গিয়ে শুধু যদি আলটিমেটলি কি থাকে, এই নটকট পর্যায়ে থেকে থাকে, তাইলেও তাদেরকে করডাটা বলবো। ক্লিয়ার? তাইলে হচ্ছে যাদেরই এরকম পিঠ বরাবর নটকট থাকবে তারা সবাই করডাটা শ্রেণীভুক্ত পড়বে, এই জন্য পর্ব হচ্ছে করডাটা। 3 নম্বর হচ্ছে ম্যামালস হইতে গেলে কী কী ধরনের শর্ত লাগে। ম্যামালস হইতে গেলে ওই জীবগোষ্ঠীটাকে বুকের দুধ খাওয়াইতে হবে। এখন মানুষের ক্ষেত্রে মেয়েদের দিকে তুমি যদি একটু তাকাও, দেখো ওরা কিন্তু বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। তারপরে হচ্ছে ম্যামালস হইতে গেলে ওদের লোম বা চুল থাকতে হবে। হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু লোম বা চুল আসছে, দ্যাটস ওয়াই মানুষের ক্লাস আলটিমেটলি কোনটা পড়ছে? ম্যামালস পড়ছে। এখন পরীক্ষায় প্রশ্নটা কেমনে আসবে? পরীক্ষায় প্রশ্নটা আসবে হচ্ছে এরকমভাবে
যে মানুষের ক্লাসকে কেন বা শ্রেণীকে কেন ম্যামালস বলা হয়, তখন তোমাকে আগে এটা লিখতে হবে যে দেখেন ম্যামালস হইতে গেলে এই বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে হবে। ম্যামালস হইতে গেলে বডিতে এরকম লোম বা চুল থাকতে হবে। যেহেতু মানুষের বডিতে লোম বা চুল আসছে, যেহেতু মানুষ তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ এই ম্যামালস গোষ্ঠীভুক্ত পড়ছে, ম্যামালস শ্রেণীভুক্ত হয়েছে। তো এইভাবে হচ্ছে তোমার প্রশ্নটা আসবে। তারপর আবার প্রশ্নটা হতে পারে যে কেন প্রাইমেট বলা হয়, বর্গটা কেন প্রাইমেট। তখন তোমাকে এটা বলতে হবে যে প্রাইমেট হইতে গেলে তাদের আঁকড়ে ধরার উপযোগী হাত থাকতে হবে। আমাদের কিন্তু দেখো আমাদের যে আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলগুলো দিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে পারি। এই জন্য বলছে আঁকড়ে ধরার উপযোগী হাত থাকতে হবে, প্লাস ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। তোমার নাকের সামনে যদি কিছু চোখ বন্ধ করে দিয়ে আমি বলি যে এটা কি বলো তো, তখন কিন্তু তুমি ওটা অত ভালো আইডেন্টিফাই করতে পারবে না। কিন্তু তোমার চোখ দুইটা যদি খুলে নাকটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারতেছো। এই জন্য সাধারণত আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টিশক্তিটা বেশি উন্নত। তো এই বর্গ হচ্ছে প্রাইমেট এই জন্যই বলা হয় যে ওদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, এবং ওদের ক্ষেত্রে এই ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তিটা আরও বেশি উন্নত। এই জন্য হচ্ছে এই শর্তগুলো ফিল আপ করলে এরা প্রাইমেট হবে। মানুষ যেহেতু এই শর্ত ফিল আপ করছে, দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ প্রাইমেট। এরপরে যদি দেখো গোত্র, গোত্রের ভিতর বলছে হচ্ছে কি হোমিনিডি। হোমিনিডি বলছে কি শিম্পাঞ্জি, গরিলা, তারপরে হচ্ছে বানর, ওরাংওটাং, এদের সাথে হচ্ছে আলটিমেটলি এদের সাদৃশ্য আছে। তুমি দেখো তোমরা তো অনেক সময় শিম্পাঞ্জি দেখছো, গরিলা দেখছো, বানর দেখছো, এগুলো দেখতে যেমন, মানুষ কি দেখতে অনেকটা ওরকম না, হুবহু এক না হোক, কিন্তু মানুষের একটা মাথা আছে, ওদেরও মাথা আছে, ওদের দুইটা হাত আছে, মানুষেরও দুইটা হাত আছে, ওরাও হাঁটাচলা করতে পারে, মানুষও হাঁটাচলা করতে পারে। তো ওদের সাথে হচ্ছে আমাদের এরকম সাদৃশ্য থাকার কারণে আমাদের গোত্রটা হোমিনিডি পড়ছে। তারপরে হচ্ছে গণ বা জেনাসের ভিতর কি, আমাদের জেনাস হচ্ছে হোমো। হোমো বলছে কি দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়। এই এখন তোমার কাছে মনে হতে পারে যে না, মাথা তো একটা ছোট্ট জিনিস, দেহ তো তার চেয়ে বড়, ব্যাপারটা ওরকম না। দেহের তুলনায় মাথাটা সাধারণত, এটা আনুপাতিক ফর্ম বলছে কিন্তু, যে দেহের অনুপাতে মস্তিষ্ক সাধারণত একটা বড় জায়গা নিয়ে রাখছে, এবং এরা খাড়া দুই পায়ে হচ্ছে সোজাভাবে হাঁটতে পারে। যারা এই দুইটা ইয়া করবে তারা হচ্ছে হোমোর ইয়ার ভিতর। এখন তুমি দেখো আমাদের বেলাও কিন্তু এটা হয়েছে, এই জন্য হচ্ছে আমাদেরকে, আমাদের গণ হচ্ছে হোমোর ভিতর পড়ছে। আর প্রজাতি বা স্পেসিসের ভিতর আমাদেরকে বলা হয় হোমোসেপিয়েন্স। এটা হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের চওড়া আর খাড়া কপাল আছে, মাথার খুলির হাড় হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় অনেক পাতলা। মাথার ভিতর থেকে ওই যে ব্রেন ওগুলা বের করে নাও, মাথার খুলিটা কি অনেক বেশি ভারী নাকি, এটা তো অনেক বেশি পাতলা। এই জন্য বলছে হোমোগণের অন্যান্য প্রজাতির তুলনায় এটা পাতলা, এবং বুদ্ধিভিত্তিকভাবে আমরা সবচেয়ে বেশি উন্নত। তাহলে এইখানে হচ্ছে মানুষের ইয়াটা, এগুলো জাস্ট প্রত্যেকটা, তোমার প্রশ্নটা এইভাবে, আমি তো বারবার বলেই দিচ্ছি তোমার প্রশ্নটা কেমন আসবে, যে মানুষের গণ কেন হোমো বলা হয়। তখন হোমো হইতে গেলে এই বৈশিষ্ট্যগুলো ফিল আপ করা দরকার। মানুষ যেহেতু এই বৈশিষ্ট্য ফিল আপ করে, এই জন্য হচ্ছে মানুষের গণ হোমো হয়েছে। প্রজাতি হইতে গেলে এই বৈশিষ্ট্যগুলো ফিল আপ করা দরকার, যেহেতু হচ্ছে মানুষ এই ইয়া বৈশিষ্ট্যগুলো ফিল আপ করছে, দ্যাটস ওয়াই মানুষের প্রজাতি এটা হয়েছে। এই জন্য একটু মাথায় রেখো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, আরেকটা হচ্ছে প্রজাতি, এই কয়েকটা হচ্ছে আমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এবং এর ভিতর সবচেয়ে বেশি এই যে ম্যামালসটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে দেখা যায় যে পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে এইখান থেকে আসে হচ্ছে প্রাইমেট, এইটা পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে এইখানে হোমো, এইটা পরীক্ষায় আসে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা আসে, বড় প্রশ্নের জন্য সেরকমভাবে আসে না। আমরা যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো তখন দেখো যে এইখানের এই পার্টটা, এই জন্য এই স্লাইডটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি এই পার্টটাকে একদম পুরো ঠোঁটের আগায় রাখবা, এবং কোনটা কেন হয়েছে সেই ব্যাপারটাকে খুব সুন্দর মতো জানা থাকতে হবে। এইবার আসো আমাদের যে পরের ইম্পর্টেন্ট যে টপিকটা, এটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়, এইটা তোমরা অলরেডি বুঝিয়ে গেছো। মানুষের বৈজ্ঞানিক নাম কিন্তু এই যে এখানে হোমোসেপিয়েন্স, খেয়াল করে দেখছো মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স। বলো তো এখানে কয়টা অংশ আছে, তুমি যদি একটু হিসাবটা করো, এখানে কিন্তু মোট দুইটা অংশ আছে। দুইটা অংশ কি কি, একটা হচ্ছে প্রথমেই হোমো অংশটুক, আরেকটা হচ্ছে এখানে সেপিয়েন্স অংশটুক। এই যে এরকমভাবে যে দুইটা অংশে নামকরণ করা হয়, এটাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। এবং তুমি যদি দেখো আমাদের হচ্ছে এখানে পরে প্রত্যেকটা জীবের নামকরণে প্রথমে একটা অংশ থাকে, তারপরে এই যে সেকেন্ড আরেকটা পার্ট থাকে। সবগুলো জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশে ভিতরে হয়। এই যে প্রত্যেকটা জীবের নামকরণ এরকমভাবে দুইটা অংশ আকারে এটাকে করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এবং এই দ্বিপদ নামকরণের প্রবক্তা, বা এই যে বললাম যে নামকরণটা যেরকম হবে, প্রত্যেকটা জীবেরই যেরকম দুইটা করে নামের অংশ থাকবে, এটার প্রবক্তাই হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বুঝাইতে পারছি, ওই যে যে হচ্ছে শ্রেণীবিন্যাসের রীতিনীতি বলে দিচ্ছে, উনি হচ্ছে আলটিমেটলি এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিচ্ছে। এখন আসো তাহলে হচ্ছে আমরা একটু দেখি দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে কি বোঝায়।
একটা জীবের বৈজ্ঞানিক নামকরণে ২টা অংশ থাকবে। এটা তো আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নামকরণে ২টা অংশ দেখাইলামই তো। এইটা ২টা অংশ বা হচ্ছে ২টা পদ নিয়ে গঠিত হবে। ১ম অংশটা সবসময় তার গণের নাম থাকবে এবং পরের অংশটা প্রজাতি থাকবে। এটা একটু মাথায় রেখো। এই যে দেখো ১ম অংশটা, কারণ লাস্টের এই ২টা দিককে তুমি যদি একটু খেয়াল করো তাহলেই হচ্ছে তুমি এখান থেকে ডিটেইলসটা বুঝতে পারবা। লাস্টের এইখানে একদম শেষেরটা হচ্ছে প্রজাতি আর তার আগেরটা হচ্ছে কি গণ। তাইলে হচ্ছে একদম এইটা যদি হয় প্রজাতির অংশ আর তার আগেরটা হচ্ছে কি গণ, তাহলে গণ আর প্রজাতি এই ২টা মিললে, এই যে দেখো গণের থেকে কিন্তু হোমো শব্দটা আসছে, এই জন্য গণটা হচ্ছে আগের আর পরেরটা হচ্ছে প্রজাতির, এই ২টা মিললে হচ্ছে যে কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম। দ্যাট মিনস আমরা বৈজ্ঞানিক নামে এইখানের এই ৭টা অংশকে উল্লেখ করি না, আমরা বৈজ্ঞানিক নামে শুধুমাত্র শেষের এই ২টা অংশকে কি করি, উল্লেখ করি খুব সুন্দর মতো। বুঝাইতে পারছি কথাটা? এই জন্যই বললো যে প্রথম অংশটা অলওয়েজ হবে কিসের নাম, গণের নাম থাকবে বৈজ্ঞানিক নামের, এবং দ্বিতীয় অংশটা কিসের নাম থাকবে, এর প্রজাতির নাম থাকবে। যেমন তুমি যদি একটু গোল আলোর বৈজ্ঞানিক নামটা দেখো, সোলানাম টিউবারোসাম, এটা এই সোলানাম প্রথম অংশ যেটা আছে এটা তার দিলে কিসের নাম, এটা হচ্ছে গণের নাম। আর এই যে টিউবারোসাম এইটা হচ্ছে যেটা আছে এটা কিসের নাম, এটা হচ্ছে আমাদের এই যে প্রজাতির নাম। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিসের বৈজ্ঞানিক নামের প্রথম অংশটা অলওয়েজ গণ থাকবে এবং দ্বিতীয় অংশটা অলওয়েজ প্রজাতির থাকবে। এই যে এইটাই বললো যে সোলানাম হচ্ছে এখানে গণের নাম আর টিউবারোসাম এটা হচ্ছে প্রজাতির নাম বোঝায়। এইরূপ ২টা পদ নিয়ে গঠিত নামকরণকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। আর এই যে এটা কি বলছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। এখন তোমার কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা খ নম্বরের জন্য আসবে যে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে কি বোঝায়। তখন একটা উদাহরণ সহ এটা তোমাকে উল্লেখ করতে হবে যে হ্যাঁ দেখেন প্রত্যেকটা জীবের নামকরণ এরকম ২টা অংশ থাকবে। প্রথমটা হচ্ছে ওর গণের অংশ থাকবে, দ্বিতীয়টা হচ্ছে ওর প্রজাতির অংশ থাকবে। তারপরে হচ্ছে একটা ওই গোল আলো বলো, মানুষের বৈজ্ঞানিক নাম বলো, যে কোনো একটা উদাহরণ দিয়ে বললেই হইলো যে হ্যাঁ যেহেতু এখানে ২টা অংশ করে থাকতেছে তাই এটাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। এখন এইখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম ডাবল হইতে পারবে না। প্রত্যেকটা জীবের, এই যে গোল আলোর বৈজ্ঞানিক নাম যে সোলানাম টিউবারোসাম এটা কিন্তু ফিক্সড। তোমার যেমন নাম ফিক্সড, তোমার যেমন অন্য আর কোনো নাম হইতে পারবে না, তেমনি প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নাম কিন্তু একটাই হয় এবং এইটার বাহিরে কিন্তু আর অন্য কোনো বৈজ্ঞানিক নাম হওয়ার কোনো চান্সই নেই। মাথায় রাখো, যাতে করে এরকম প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা নামে আমরা ডাকতে পারি। এটাই বললো যে প্রত্যেকটা জীবকে এরকম আলাদা আলাদা সঠিক নামে জানাই হচ্ছে এইখানের টার্গেট। একজনের যদি ডাবল নাম দিই তাহলে তুমি একটা নাম বলতেছো ও আরেকটা নাম বলতেছো, দুইজনের ভিতর তো ঝামেলা হয়ে যাবে। দুইজনে একই জীবকে বলতেছো কিন্তু কেউই বুঝতেছো না যে দুইটা আসলে একই জীব। এই জন্য প্রত্যেকটা নামের একটা ইউনিকনেস রাখার জন্যই ওরা করলো কি প্রত্যেকটা জীবের একটা করে নামকরণ দিচ্ছে, একাধিক নামকরণ এখান থেকে উল্লেখ করে নাই। এখন এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি আছে, অনেক নিয়ম কানুন আমরা দেখব যে এই যে নিচে এখানে অনেকগুলো নামকরণের পদ্ধতি। এখন এইগুলো তো একটা সংস্থাকে আলটিমেটলি মেনটেন করতে হবে। এটা কি যে কেউ তুমি তোমার মতো নামকরণ করলো, আরেকজন আরেকজনের মতো নামকরণ করলো, যে যার মতো করে নামকরণ করলে তো হবে না। তখন সবাই মিলে ঠিক করলো যে তাহলে চলো আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা একটা সংস্থা প্রতিষ্ঠা করি, যেই সংস্থার কাজই হচ্ছে ওরা দেখাশোনা করে রাখবে যে অন্য আর কোনো নামকরণ কোনটা হইতেছে কোনটা হচ্ছে না, কোন নির্দিষ্ট রুলস আমরা ফলো করতেছি, ক্যারোলাস লিনিয়ার যে নামকরণের পদ্ধতিগুলো দিয়ে গেছিল ওগুলো আমরা ফলো করতেছি কি করতেছি না, সেই ব্যাপারগুলো দেখার জন্য ওরা তখন করলো কি একটা সংস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এবং এইটাই হচ্ছে এর ভিতর 2টা সংস্থা, একটা হচ্ছে আইসিবিএন আর একটা হচ্ছে আইসিজেডএন। বুঝতে পারছো? এখন আইসিবিএন এটার ফুল মিনিং হচ্ছে কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এবং এই যে বোটানিক্যাল নোমেনক্লেচারের কনসেপ্টটা বলছে এইটা একটু মাথায় রাখবা। এইটা কিন্তু বোটানি শব্দটা আসছে কোথায় থেকে, উদ্ভিদের থেকে। এবং এইটা হচ্ছে এই সংস্থার কাজ হচ্ছে শুধুমাত্র উদ্ভিদের নামকরণগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা। এই জন্য তোমাকে বলছে উদ্ভিদের নামের জন্য আলটিমেটলি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার এই সংস্থাটাকে আলটিমেটলি প্রতিষ্ঠা করা হয়েছে। আর আইসিজেডএন এইটা আলটিমেটলি প্রতিষ্ঠা করা হয়েছে কার জন্য, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। জু শব্দটা, এই যে জু শব্দটার অর্থ হচ্ছে প্রাণী, দ্যাট মিনস এটা হচ্ছে প্রাণীর নামের জন্য আলটিমেটলি এই সংস্থা। দুই যে উদ্ভিদ আর প্রাণী দুইটাতে একই সংস্থা আলটিমেটলি ডিল করবে, ব্যাপারটা এরকম না। জু প্রাণী করবে প্রাণীটা, উদ্ভিদ করবে উদ্ভিদের সংস্থা। এখন তুমি ধরো যে প্রকৃতিতে এরকম একটা নতুন প্রাণী পাইছো, তাহলে তুমি কার কাছ থেকে পাঠাবা, ওই আইসিবিএন এর কাছে পাঠাবা নাকি আইসিজেডএন এর কাছে পাঠাবা? অবভিয়াসলি আইসিজেডএন এর কাছে পাঠাইতে হবে, কারণ প্রাণীর নামকরণ নিয়ে তো আইসিজেডএন এখানে ডিল করতেছে, আর উদ্ভিদের নামকরণ নিয়ে তো আইসিবিএন এই সংস্থা ডেভেলপ করতেছে। এবং এইখানে তোমার এই জন্য পরীক্ষায় তোমার প্রশ্নটা যদি আসে তখন এটা বলবে আইসিবিএন, এটার ফুল মিনিং কি। এই জন্য বানানটা একটু খেয়াল রেখো, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এই বানানগুলা কি এই জায়গাটা একটু খেয়াল রাখো।
এবং এই সংস্থার ওদের কিন্তু নিজস্ব আলাদা বই আছে এবং ওই বইয়ের ভিতরে লেখা আছে যে কোন জীবের নামকরণ কি হবে, কোনটার নামকরণ এইটা ছাড়া অন্যটা হইতে পারবে কিনা, সেই ব্যাপারগুলো হচ্ছে তোমাকে পুরো ডিটেলস এই সংস্থার কাছে যে বইগুলো সংরক্ষিত আছে ক্যাওলাস লিনিয়াসের, ওই বইয়ের ভিতরে লেখা আছে। এবং শুধু ক্যাওলাস লিনিয়াস না, পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে ওরা আরও এরকম নতুন নতুন অনেক নামকরণ করছে এবং সেগুলো সব মানে একদম নামকরণ, প্রাণীর নামকরণের পারফেক্ট ইয়াটা তুমি পাবা ICZN এর কাছ থেকে, আর উদ্ভিদের নামকরণের পারফেক্ট ইয়াটা পাবা তুমি ICBN এর কাছ থেকে। এই দুইটাই হচ্ছে এরকম আলাদা আলাদা দুই পার্টিশনে ওদের কাছে রাখা আছে। তাহলে তোমাকে যদি এই স্লাইডটাকে আমি একটা সামারি করে দিতে চাই একদম প্রথমে, তাহলে তোমাকে কি বলা হইলো যে প্রজাতির নাম অলওয়েজ হচ্ছে কি, যে কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম দুইটা অংশ থাকবে, গণ আর প্রজাতি। গণর পার্ট থাকবে প্রথমে, প্রজাতির নাম থাকবে পরে। এই যে কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম এই দুইটা অংশে থাকে, এই জন্য এটাকে দ্বিপদ নামকরণ বলা হয়। তারপরে দুইটা সংস্থার কথা বললাম, ICBN আর ICZN। ICBN হচ্ছে উদ্ভিদের নামকরণ নিয়ে ডিল করবে, আর ICZN হচ্ছে প্রাণীরটা, এবং এগুলার ফুল মিনিংটা হচ্ছে তোমাকে জানতে হবে, ICBN আর ICZN। ও আরেকটা কথা এখানে বলতে মনে নাই, নামকরণ সবসময় ল্যাটিন হইতে হবে, এটা মাস্ট 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 ম্যান্ডেটরি। কারণ ক্যারোলাস লিনিয়াস কিন্তু সুইডিশ বিজ্ঞানী ছিল। তোমরা যদি এই যে পরের স্লাইডে দেখো, এটা লিখে রাখাই হয়েছে, ক্যারোলাস লিনিয়াস উনি একজন সুইডিশ বিজ্ঞানী। এখন সুইডেনের ওই ভাষা কিন্তু ল্যাটিন, দ্যাটস উনি এই যে ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কাজ করছে, এই সবগুলো জিনিস কিন্তু ল্যাটিন ভাষা নিয়ে কাজ করছে। এই জন্য এই পার্টটা একটু মাথায় রাখবা। এবং পরবর্তীতে নামকরণ, ক্যারোলাস লিনিয়াসই কিন্তু পৃথিবীর অনেকগুলো জীবের নামকরণ করে দিয়ে গেছিল, এবং যেহেতু উনি হচ্ছে ল্যাটিন নাম নিয়ে এগুলোর ডিলটা শুরু করছে, এই জন্য এটা ল্যাটিন শব্দতেই চলতেছে। এইবার আসো নামকরণের জন্য এই ক্যারোলাস লিনিয়াস তার যে বই আছে, ওই বইতে কি কি ধরনের পদ্ধতি লিখে গেছে, যে নামকরণগুলো আমাদেরকে এই পদ্ধতিতে হইতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু হইতে পারবে না, সেই ব্যাপারটা সম্পর্কে আমরা আসলে একটু জানি। 1753 সালে সুইডিশ যে বিজ্ঞানী ছিল ক্যারোলাস লিনিয়াস, উনি হচ্ছে ওনার একটা বই লিখছে, এবং সেই বইটা হচ্ছে কি সিস্টেমা ন্যাচার, সরি ওইটা আবার আরেকটা বই, সিস্টেম অফ প্ল্যান্টারাম। এই বইটা হচ্ছে উনি প্রথমে লিখছিল। এটা কত সালে? 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সিস্টেম অফ প্ল্যান্টারাম এই বইটা রচনা করছে। এবং এই প্ল্যান্টারাম তার মানে বুঝতেই পারতেছো, এই যে প্ল্যান্ট শব্দটা এখান থেকে আসছে, এবং এই যে প্ল্যান্ট শব্দটা যে এখানে আসছে, দ্যাট মিনস উনি এটা কি উদ্ভিদ বিজ্ঞানের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে। সিস্টেম অ্যান্ড ন্যাচার আবার আলাদা, ওটা হচ্ছে প্রকৃতি নিয়ে লেখা, প্রকৃতিবিদদের সিকেন্স থেকে। বাট এই প্ল্যান্টারামে প্ল্যান্ট নিয়ে হচ্ছে উনি গুরুত্বপূর্ণ, এবং এইটা প্রকাশ করলেই উনি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন। এই জন্য পরীক্ষায় একটা প্রশ্ন আসবে যে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথম কোন বইতে উল্লেখ করছে এবং কে উল্লেখ করছে, তখন তুমি লিখবা প্রথম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম যে বইটা আছে এইটাতে উল্লেখ করছে, এবং কে উল্লেখ করছে? ক্যারোলাস লিনিয়াস উল্লেখ করছে। কত সালে? 1753 সালে। বুঝাইতে পারছি তো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। তো এখানে হচ্ছে ওই দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করছেন আর কি উনি। এবং এই যে গণ আর প্রজাতি, প্রত্যেকটা জীবের যে দুইটা পার্ট হইতে হবে, একটা যে গণের পার্ট আর একটা যে প্রজাতির পার্ট হইতে হবে, এই ব্যাপারটা নিয়ে উনি হচ্ছে বলছে। আর তাছাড়াও অন্যান্য যে ধাপগুলো আছে এই ধাপগুলো উনি করছে। এখন প্রত্যেকটা জীবের নামকরণে উনি কিছু নির্দিষ্ট রুলস বলছে, যে তোমরা ধরো যে পৃথিবীর কোনো একটা প্রান্তে একটা নতুন জীব পাইলা, কিন্তু সেইটা তোমরা চাইলেই তোমাদের মতো করে দিলেই হবে না, সেইটার কিছু নির্দিষ্ট রুলস ফলো করে তারপরে তোমাদেরকে দিতে হবে। এই রুলসগুলো সম্পর্কেই হচ্ছে আমরা এখন এক এক করে জানার চেষ্টা করব। আমাদের এখন এখানে হচ্ছে একদম প্রথম যে রুলসটা আছে সেটা বলছে কি, নামকরণ সবসময় কি ভাষায় হইতে হবে? ল্যাটিন ভাষায় হইতে হবে। এটা তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে নামকরণ অলওয়েজ ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উচ্চারিত হচ্ছে এরকমভাবে উপস্থাপন করতে হবে। এই দুটো হচ্ছে আমাদের এখানে ম্যান্ডেটরি ব্যাপার। এখন কথা হচ্ছে এইটা তো বুঝলাম যে ভাই ল্যাটিন ভাষায় হইতে হবে, আবার ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন আবার কেমনে করে, এটা একটু যদি বলতেন। এটার একটা উদাহরণ তোমাকে দিয়ে দিতে পরে, যে আমাদের দেশে একটা ব্যাঙ আবিষ্কার হয়েছে, এবং আমাদের দেশে বললেও এটা ভুল হবে, আমাদের শুধুমাত্র ঢাকা রিজিয়নে এই ব্যাঙটা পাওয়া যায়। এখন ঢাকা রিজিয়নে যেহেতু এই ব্যাঙটা পাওয়া যাচ্ছে, তখন এটা আবিষ্কারক হচ্ছে কি তরুণ প্রাণী বিজ্ঞানী সাজিদ আল হাওলাদার। এই ছেলেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, এবং ও ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগে পড়তো। এখন ও যখন হচ্ছে দেখলো যে একটা ব্যাঙ যেটা শুধুমাত্র ঢাকা রিজিয়ন ছাড়া আর অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, তখন ও করলো কি, যে এইটা ICZN এর কাছে পাঠাইলো এই নামটা, যে হ্যাঁ দেখেন আমাদের পৃথিবীর আর অন্য কোথাও আপনি এই ব্যাঙটা পাবেন না, শুধুমাত্র এই ব্যাঙটা আমাদের এই ঢাকার শহরে ঢাকার রিজনেই পাবেন। তখন ICZN ওকে বললো, তাহলে যেহেতু তুমি এটা দাবি করতেছো যে এটা শুধুমাত্র ঢাকা রিজনেই পাওয়া যায়, তাহলে তুমি একটা নাম দাও। এখন ও তখন করলো কি, ও এখন কি নাম দেবে? ও তো ল্যাটিন ভাষায় নাম দিতে চাচ্ছে না। ও তখন এই জাকেরানা ঢাক্কা নামটা দিচ্ছে। দেখো এটা কিন্তু জাকের বলতেছে না, জাকেরানা ঢাক্কা এই শব্দটা। এবং এই যে নামটা যে দিল, এই জাকেরানা শব্দটাও কোথায় থেকে নিচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও যেই ডিপার্টমেন্টে পড়তো, ওই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা ছিল কাজী জাকের হোসেন, তার প্রতি সম্মান দেখায় নামটা হয়ে গেছে জাকেরানা।
এখন কারণ ও তো জানে যে ও নামটা জাকের দিতে পারবে না, জাকের দিলে এটা ইংলিশ শব্দ হয়ে যাবে, কিন্তু নামকরণ তো অলওয়েজ হইতে হবে কোন ভাষায়, ল্যাটিন ভাষায় হইতে হবে। তখন ও নামটাকে একটু পরিবর্তন করে জাকেরানা বানাইছে। এবং ও তো জানে ঢাকা শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ, এটা ঢাকা বলা যাবে না, এটাকে কি বলতে হবে, ঢাক্কা বলতে হবে। দ্যাট মিনস তখন এটা ল্যাটিনের মতো করে উচ্চারণ হবে, ল্যাটিনে এরকম শব্দটা একটু বাড়ি খায়। এই জন্য ও দেখো, তাহলে বুঝতে পারছো তো, জাকেরানাও ইংলিশ শব্দ, ঢাকাও ইংলিশ শব্দ। এখন ও ইংলিশটা অ্যাভয়েড করতে চাইতেছিল, কারণ ইংলিশ শব্দ দিয়ে তো আর এখানে দেওয়া যাবে না। তখন এইখান থেকে ও করলো কি, ওই যে ল্যাটিনের মতো করে উচ্চারিত হয়, উপস্থাপন হয়, এরকম ভাবে দিল। তাহলে শব্দটা গিয়ে দাঁড়ালো জাকেরানা ঢাকা। এই কথাটাই হচ্ছে আমাদের প্রথম প্যারায় বলছে, যে নামকরণ ল্যাটিন বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তরুণ প্রাণীবিজ্ঞানী সাজিদ আল হাওলাদার সম্প্রতি একটা ব্যাঙ আবিষ্কার করে, যেটা শুধুমাত্র ঢাকাই পাওয়া যায়, এটা ঢাকা ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। এবং তারপরে বলল কি, যে এই ব্যাঙের নামকরণ করা হয়েছে জাকেরানা ঢাকা। এবং ও এই জাকেরানা শব্দটা নিচ্ছে কোথায়, ওই যে ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখায়, মানে ও যেই ডিপার্টমেন্টে পড়তো ওই ডিপার্টমেন্টের ওই প্রতিষ্ঠাতা যে, তার প্রতি সম্মান দেখায় ও হচ্ছে এইটা করছে আর কি। এই পার্টটা হচ্ছে আমাদের এখানে বলছে। তাহলে প্রথম প্যারাটা হয়তো আমরা বুঝতে পারছি। ২ নম্বরে আমাদেরকে বলল, তাহলে প্রথমটা হচ্ছে ল্যাটিন আর ল্যাটিনের মতো উপস্থাপন হতে হবে। ২ নম্বরটা হচ্ছে নামকরণে অলওয়েজ ২টা অংশই থাকতে হবে। এবং এটা আমরা এতক্ষণে বুঝেই গেছি যে প্রথমটা সবসময় গণ থাকতে হয়, আর পরের অংশটা সবসময় প্রজাতি থাকতে হয়। এবং যেমন দেখো, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাভোরিটা, এইটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। এই যে প্রথম, যেহেতু ল্যাভো এই শব্দটা হচ্ছে গণ, আর রুইটা এটা হচ্ছে আলটিমেটলি প্রজাতি, এই দুইটা মিললে হচ্ছে এটার বৈজ্ঞানিক নামকরণের যে অংশটা আছে, এই অংশটা আলটিমেটলি এখান থেকে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছিল আমাদের ২ নাম্বার কিন্তু প্যারা। আমি বুঝাতে পারছি তো, এটা হচ্ছে আমাদের ২ নাম্বার, যে বৈজ্ঞানিক নাম অলওয়েজ ২টা অংশ হইতে হবে, এবং প্রথমটা অলওয়েজ গণের ভিতর থাকতে হবে, দ্বিতীয়টা অলওয়েজ প্রজাতির ভিতর থাকতে হবে, আর প্রথমটা হচ্ছে ল্যাটিনের মতো করে উপস্থাপন করতে হবে। ৩ নাম্বার যে নিয়মটা তোমাকে অবভিয়াসলি ফলো করতে হবে নামকরণে, সেটা হচ্ছে প্রত্যেকটা বৈজ্ঞানিক নামে একটা ইউনিকনেস থাকতে হবে। মানে একটা জীবের নাম কখনো ডাবল হইতে পারবে না, বুঝতে পারছো? বা ২টা জীবের নাম কখনো তুমি একই দিতে পারবে না, প্রত্যেকের একটা স্বতন্ত্র বা আলাদা আলাদা পার্ট থাকবে। এটাকেই বলছে অনন্য বা ইউনিক। অনন্য বা ইউনিক বলতে কি বোঝায়, যে প্রত্যেকের নাম একটা সিঙ্গেল নামই হচ্ছে এখান থেকে ক্যারি করবে, কারো নাম কখনো কি হতে পারবে না, ডাবল হইতে পারবে না। ক্লিয়ার? কারো নাম কখনো এখান থেকে কি হতে পারবে না, ডাবল আসার কোনো ইয়া নেই, ইউনিকনেসটা আর তখন থাকলো না। তোমার নাম যদি ৫টা হয়, তাহলে তোমার এক একজন এক এক নামে যদি ডাকে, তাহলে তোমার নামের কোনো ইউনিকনেস নেই। কিন্তু তোমার নাম যদি একটাই হয়, স্বতন্ত্র একটা নাম, তখন হচ্ছে তোমার নামের ইউনিকনেস থাকবে। এই জন্য বলছে এমন কেউ করতে পারবে না। ধরো যে এই যে যেই ব্যাংকটা হচ্ছে উপরে আবিষ্কার করলো, এই ছেলে এই ব্যাঙের নাম দিলে একটা, আমি আবার আরেকটা দিলাম, এরকম ডাবল নাম কখনো অ্যাকসেপ্টেড হবে না, সিঙ্গেল নাম অ্যাকসেপ্টেড হবে। ক্লিয়ার? ওকে, ডান। তারপরেরটা আমাদেরকে যেটা বলছে, বৈজ্ঞানিক নামের প্রথম অংশ সবসময় বড় হাতের হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, এবং দ্বিতীয় অংশটার প্রথম অক্ষরটাও ছোট হাতের এবং বাদবাকি সব ছোট হাতের। এই যে তুমি দেখো, পেঁয়াজের যে বৈজ্ঞানিক নামটা আসছে, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি, অ্যালিয়াম সেপা। এই অ্যালিয়াম সেপার সিকোয়েন্স থেকে তুমি যদি একটু খেয়াল করো, দেখো তো প্রথম অংশ, এটা হচ্ছে আমার প্রথম অংশ, প্রথম অংশের এই যে প্রথম ওয়ার্ড যেটা, এটা কিরকম হয়েছে, বড় হাতের হয়েছে, এবং বাদ বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলো ছোট হাতের, আর দ্বিতীয় অংশের সবগুলোই কি, ছোট হাতের। ক্লিয়ার? এই কথাটাই আমাদেরকে এখানে বলল, যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হাতের হবে এবং বাকি সবগুলো ছোট হাতের হবে, এবং দ্বিতীয় অংশের সবই হচ্ছে এখানে ছোট হাতের হবে। যেমন সিংহেরটার কথা চিন্তা করো, এই যে প্রথম অংশ, দ্যাট মিনস এটা হচ্ছে গণের পার্ট, আর এই যে লিও এটা হচ্ছে কোনটা, দ্বিতীয় পার্ট। এখন এই যে পেন্থেরার পিটা দেখো বড় হাতের, আর বাদ বাকি সব ছোট হাতের, আবার লিওর এই যে বাদ বাকি কিন্তু সব ছোট হাতের। এটি আমাদেরকে বললো প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি অংশগুলো ছোট হাতের, আর দ্বিতীয় অংশের এইটা হচ্ছে সবগুলোই ছোট হাতের হবে। এরপরের যে ইয়াটা আছে সেটা বলছে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়। মুদ্রণ বলতে আলটিমেটলি কি বোঝায়, এটা আগে একটু যদি বুঝি, যে বই পুস্তকে আসছে না, বই পুস্তকে যখন তুমি হচ্ছে কোনো একটা জিনিস টাইপ আকারে লিখবা, ওইটাকে বলা হয় মুদ্রণ। বই পুস্তক, পেপার, পত্রিকায়, মানে ছাপানো। এই ছাপানোর সময় সবসময় ইটালিক ওয়ার্ডে লিখতে হবে। ইটালিক হরফগুলো একটু দেখতে কেমন হয়, তোমরা অনেকেই দেখবা যে ওই যে ওয়ার্ডের যখন ফন্টে যাও, ফন্টে গেলে দেখবা যে ইটালিক ওয়ার্ডগুলো একটু বাঁকানো বাঁকানো। যেমন তুমি দেখো, এই নামগুলো, বৈজ্ঞানিক নামগুলো কিন্তু একদম সোজা করে লেখা নেই, তুমি যদি একটু হালকা খেয়াল করে, এগুলো কিন্তু একটু হালকা বাঁকা বাঁকা করে লেখা। এগুলো হালকা কিরকম করে লেখা, একটু একটু বাঁকা বাঁকা করে এই সিকোয়েন্স থেকে লেখা। এই জন্যই আমাদেরকে বলছে যে তুমি যখন একটা জিনিসকে লেখবা, তখন তুমি হাতে লেখার কথা বলতেছে না, কিন্তু যখন তুমি বইতে ছাপাইয়া লিখতেছো, তখন এগুলো সবসময় এরকম একটু বাঁকা বাঁকা করে লিখতে হবে। যে কাতলা মাছের এটা দেখো, কাতলা কাতলা যে লিখছে, এগুলো কি সোজা লিখছে সবগুলো, দেখে কি মনে হয় একটু হালকা বাঁকানো না? একটু ভালো ডিপভাবে খেয়াল করলে তুমি দেখবা যেটা একদম পুরো সোজা না, পিওর সোজা না, এটা একটু বাঁকা বাঁকা করে অংশটা লেখা আছে।
তো এইটাই আমাদেরকে বলছে যে আমরা যখন মুদ্রণ করব, দ্যাট মিনস ছাপাবো, তখন এটাকে সবসময় সোজা করে লেখা যাবে না, এটাকে ইটালিক ওয়ার্ডের মতো একটু বাঁকে বাঁকে এটাকে লিখতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে যখন কি করব, ছাপাবো। কিন্তু যখন আমরা হাতে লিখবো, নিজের হাতে, ওটা বই পুস্তকে না, জাস্ট একটা খাতায় তুমি ধরো যে হাতে লিখতেছো, তখন তুমি এটাকে বাঁকা করে লিখবা না। এটাকে লাগবে যে দেখো, ও সোজা, আর সোজা, ওয়াই সোজা, জেড সোজা, এ সোজা, সব কিন্তু সোজা সোজা। তাহলে হাতে যখন আমরা লিখতেছি তখন এটাকে সোজা সোজা করে লিখতে হবে, ইটালিক ওয়ার্ডের মতো করে বাঁকা বাঁকা করে লেখা যাবে না। কিন্তু হাতে লেখার সময় আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে একটু মেনশন করতে হবে, সেটা তুমি দেখো, এই যে প্রথম অংশটা আছে, দ্যাট মিনস গণের নিচে একটা আলাদা দাগ দিতে হয়, এবং প্রজাতির নিচেও একটা কী করতে হয়, আলাদা দাগ দিতে হয়। এই যে দেখো, গণের নিচে একটা আলাদা দাগ দিছে, প্রজাতির নিচে একটা আলাদা দাগ দিছে, এবং এই দাগ কিন্তু কখনো এরকম পিওরলি পুরোটা একসাথে হয়ে যাওয়া যাবে না, গণ আর প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। এই যে দেখো, ওইটাই বলছে, হাতে লেখার সময় গণের নিচে আর প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, এবং এটা সোজা করে লিখতে হবে। উল্লেখ করে না যদিও এটা সোজা করে লেখে ইটালিক ওয়ার্ড না, আর যখন মুদ্রণ করবো, দ্যাট মিনস বই পুস্তকে পাবো, তখন হচ্ছে এটাকে বাঁকা করে লিখবো। এরপরে আসো যে ইয়াটা বলছে যে এমনও তো হইতে পারে কাকতালীয়ভাবে যে তুমি একটা বিষয় নিয়ে গবেষণা করতেছো, অন্য আরেকজন আরেকটা বিষয় নিয়ে গবেষণা করতেছে, তখন আমাদের এইখানে করণীয় কি, যে দুইজন ঠিক একই সময়ে একটা ব্যাপার নিয়ে গবেষণা করতেছে, এটা কিন্তু হইতেই পারে। এরকম দুইজন যদি হচ্ছে ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে একই সময়ে গবেষণা করে এবং একই সময়ে যদি নাম দেয়, তাহলে হচ্ছে কার নামটা নিব, কারণ দুইটা নাম তো নেওয়া যাবে না, নাম তো নিতে হবে একটা। তখন ওরা একটা নির্দিষ্ট নিয়ম দিছে যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে হচ্ছে প্রথম বিজ্ঞানীর নামটা গৃহীত হবে। এখন এই অগ্রাধিকার আইনটা আবার কীরকম, এটা একটু বলি। ধরো যে তুমি গবেষণা করছো, গবেষণা করার পরে তুমি রেজাল্টটা যখন পাইলা, এখন তুমি তো আর গিয়ে সরাসরি দিবে না, তুমি তো ওদের কাছে মেইল করবা, ICZN এর কাছে বা ICBN এর কাছে, যে হ্যাঁ আমি এরকম 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 একটা প্রাণী প্রথম পাইছি, পাওয়ার পরে হচ্ছে এটার এরকম ডিটেলসগুলো আছে, আমি মনে করতেছি যে এইটাই হচ্ছে প্রথম, আপনারা হচ্ছে একটু চেক করে দেখেন, এবং যদি দেখেন যে এইটাই হচ্ছে পৃথিবীতে নতুনভাবে এই জীবটা আবিষ্কার হয়েছে, তাহলে এটার আমি এই নামকরণটা করতেছি, আপনারা এই নামকরণটাকে অ্যাকসেপ্ট করে নেন। এই ব্যাপারটা তো তুমি তাদেরকে জানাচ্ছ। এরকম ধরো যে তুমি একটা মেইল করছো, অন্যজন আবার আরেকটা মেইল করছে, এবং দুইজনের যে এই যে ভিন্ন ভিন্ন দুইটা মেইল করছো, তখন ওরা খেয়াল করবে কি প্রথম কার মেইলটা গেছে, ওরা তখন কি খেয়াল করবে যে প্রথম কার মেইলটা গেছে, এবং ওর যদি সব কিছু আলটিমেটলি ঠিকঠাক থাকে, তখন করবে কি অগ্রাধিকার আইন অনুসারে দুইজনেরটাই কিন্তু ধরো ঠিকঠাক আছে, কিন্তু প্রথমে যে পাঠাইছে তারটা আলটিমেটলি অ্যাকসেপ্টেড করবে, যে হ্যাঁ তোমার নামকরণটাই আমরা নিছি, এবং এখন থেকে এই জীবের নামকরণ কি হবে, তোমারটাই হবে। এজন্য বললো যে যদি কয়েকজন বিজ্ঞানী একই সাথে বিভিন্ন একটা জীবের বিভিন্ন নামকরণ করবেন, তখন হচ্ছে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম নামটাই হচ্ছে গৃহীত হবে, এবং পরেরটা ঠিক হইলে ওইটা নেওয়া যাবে না, কারণ অগ্রাধিকার আইন যে এখানে ইয়া পাবে। এবং তারপরে আবার এর পরের যে ইয়াটা আসছে, যে যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নামের সালসহ বৈজ্ঞানিক নামের পাশে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন এই যে একটু যদি খেয়াল করো, হোমোসেপিয়েন্স পার্টটাকে যদি তুমি খেয়াল করো, এই যে দেখো এটার পাশে কিন্তু একটা এল লিখে দিছে ছোট হাতের, খেয়াল করে দেখছো একটা ছোট্ট হাতের যে এল, এবং 1758, যদিও কিনা আমরা সবগুলোর ক্ষেত্রে লিখি না, কিন্তু তারপরেও এটা হচ্ছে একটা নিয়মের মধ্যে আছে। এটা বলতে কি বোঝায় যে হোমোসেপিয়েন্স মানুষের যে বৈজ্ঞানিক নামটা আছে, এটা লিনিয়াস, লিনিয়াসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এল, এবং এটা লিনিয়াস আবিষ্কার করছে কত সালে, এটা আবিষ্কার করছে 1758 সালে এটা আবিষ্কার করছে। ওরাই যে সেটিফা, এটা কিন্তু ধানেরটা, তোমরা জানো ধানের বৈজ্ঞানিক নাম, এই যে এই দুইটা, এবং এটার পাশেও দেখো এল দিয়ে দিচ্ছে, তার মানে এটাও কে, এটাও হচ্ছে লিনিয়াস আলটিমেটলি আবিষ্কার করছে, এবং কত সালে, 1753 সালে আলটিমেটলি এটা আবিষ্কার করছে। এই কনসেপ্টটা তোমাকে এখানে ব্যাখ্যা করছে। তো তুমি যখন খাতায় লিখবা, তুমি তো আর সবারটা ওইভাবে জানবা না, তুমি করবা কি, তখন হচ্ছে সবারটা ইয়া না করে আস্তে আস্তে হচ্ছে তুমি শুধু বৈজ্ঞানিক নামকরণটা লিখিয়ে দিলেই হবে, গণ আর প্রজাতির নাম, ওইভাবে হচ্ছে কারটা কি করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এইটা বৈজ্ঞানিক নাম যদি তোমার কখনো দিতে হয়, তাহলে হচ্ছে এই ক্যারোলাস লিনিয়াস এই কয়েকটা রীতি ফলো করে দিয়ে গেছে, এবং তোমাকেও হচ্ছে কি করতে হবে, এইখানের এই 8টা নিয়ম ফলো করে তারপরে হচ্ছে যে কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম দিতে হবে। এই 8টা নিয়ম ফলো করে তুমি যে জীবটা আবিষ্কার করছো, ওইটা যদি তারপরে বৈজ্ঞানিক নামকরণ করো, তাহলে সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, এবং ওইটা তখন বাতিল হবে না। তো এটাই আমাদেরকে বলা হয় দ্বিপদ নামকরণের পদ্ধতি, যে দ্বিপদ নামকরণ করতে গেলে ঠিক কী কী বৈশিষ্ট্য বা কী কী পদ্ধতি হচ্ছে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা। তাহলে ক্লিয়ারলি বোঝা গেছে তো এই ব্যাপারটা। এরপরে যে টপিকটা আসছে সেটা দেখো, আমাদের কীরকম কয়েকটা জীবের বৈজ্ঞানিক নামকরণ দিয়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা নামকরণে যেটা একটু আগে দেখাইলাম তোমাকে, দ্বিপদ নামকরণ। এখন এই জায়গাটা নিয়ে হচ্ছে ছোটোবেলা আমরা অনেক প্যারা খাই, যে আল্লাহ এটা কেমনে ইয়া করবো, উচ্চারণ তো আমরা পারি না। আসলে এইখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, উচ্চারণটা এখানে মেইন বিষয় না, বা এখানের উচ্চারণটা কিন্তু মেইন ফ্যাক্টরও না। কেন এটা উচ্চারণটা মেইন ফ্যাক্টর হবে না, কারণ তোমাকে এইখানে ধরো যে এরকমভাবে বললো যে শাপলার বৈজ্ঞানিক নামটা লিখো, তুমি জাস্ট এই শাপলার এই বৈজ্ঞানিক নামটা লিখতে পারলেই হয়েছে। তোমাকে কি কেউ এখানে বলবে যে উচ্চারণ করে তুমি আমাকে দেখাও এই বৈজ্ঞানিক নামটা কী হবে?
তো এর জন্য উচ্চারণটা কি হচ্ছে ওইদিকে ফোকাস না করে বানানটা হচ্ছে তোমরা একটু দেখো, নিজেরা নিজেদের মতো একটা উচ্চারণ সাজিয়ে নিতে পারবো এখান থেকে। যেমন ধানের বৈজ্ঞানিক নামটা দেখো, আমি একটু যদি বলে দিতে চাই কয়েকটা। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা সেটিভা। এখন তোমরা এইভাবে পড়বা, এটা পড়ার সিস্টেমটা আমি ছোটোবেলায় এভাবে পড়তাম যে ও আর ওয়াই ওরাই, দ্যাট ইজ যা, ওরাইজা, SATIVA সেটিভা। তখন আমি আমার বইতে এরকম দাগিয়ে দেওয়া ছিল ও আর ওয়াই ওরাই, দ্যাট ইজ যা, ওরাইজা, SSATIT সেটিভিয়েভা সেটিভা, ওরাইজা সেটিভা। তারপরে হচ্ছে পাটেরটা যেমন কর, COR কর, চো, CHO চো, RUS রাস, কর চোরাস, CAP ক্যাপ, SU সু, ক্যাপসু, LA লা, RIS রিস, ক্যাপসুলারিস। তারপর হচ্ছে আমেরটা MANGI ম্যাঙ্গি, FERA ফেরা, ম্যাঙ্গি ফেরা, IN ইন, DID CA ইন্ডিকা। তো তোমরাও তোমাদের মতো এরকমভাবে ওই যে সি লেভেল ছোটোবেলা আমরা যেরকম ভাগ ভাগ করে দিতাম, জাস্ট এই জিনিসটা ইনশিওর করবা যে আমার বৈজ্ঞানিক নামটা যখন আমাকে লিখতে দিবে বানানটা ঠিক হচ্ছে কিনা। তোমাকে কেউ এখানে জিজ্ঞেস করবে না এইভাবে। তো এইখানে সবগুলা বৈজ্ঞানিক নামই হচ্ছে মুখস্থ করে ফেলবা, এটা বাদ দিবা না। এই জায়গাটার থেকে সাধারণত দেখা যায় একটা MCQ হচ্ছে প্রত্যেক বছরই আসে, সাথে হচ্ছে একটা ক নং প্রশ্নে হচ্ছে এটা দিয়ে দেয়। যদিও মানুষেরটা ক নংয়ে বেশি দেখি যে হোমোসেপিয়ান্সের ওই বানানটাই দেয়, ওই জায়গাটা দেখবা। আর MCQর জন্য তো যে কোনোটাই দিয়ে যেতে পারে, এই জন্য MCQর পার্টের জন্য হচ্ছে এখানে সবগুলা হচ্ছে একটু দেখে ফেলবা। তাহলে এটা ছিল হচ্ছে আজকে আমাদের লেকচারের পার্ট। এইখানে হচ্ছে আজকে আমরা কী কী জিনিস দেখার চেষ্টা করলাম। আজকে হচ্ছে আমরা শ্রেণীবিন্যাসের এই ধাপগুলোর থেকে শুরু করছি। এটা হচ্ছে আমাদের এইখানের সিকোয়েন্সে 3 নাম্বার পর্ব ছিল, এবং এইখানে আমরা হচ্ছে 7টা পর্ব নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা করলাম। এবং এই 7টা পর্বের ভিতরে আমরা প্রথমেই দেখছি হচ্ছে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ আছে, এই ধাপগুলোকে নেস্টেড হায়ারার্কি কেন বলা হয়, একটার একটার পর আমি বারবার বলতেছি এগুলো কিন্তু এইভাবে লিখবা। ও আরেকটা কথা, যেটা আমি স্লাইড সাজাইতে গিয়ে হয়তো এটা পাশাপাশি স্লাইড আকারে করছে, তোমরা দেখবে যে তোমাদের বইতে কিন্তু এটা সোজা নিচে আসছে, এবং খাতায় হুবহুব এই যে এরকমভাবে একটু বাঁকা করে এই জিনিসগুলোকে লিখবা। যেইভাবে বইতে আসছে ওইভাবে হচ্ছে হুবহুব এরকম বাঁকা করে লিখবা, সোজা করে লিখতে যায় না। সোজা করে যে এইটা তারপরে এটা এইভাবে হচ্ছে লিখলে দেখা যাবে যে অনেক সময় অনেক টিচাররা কেটে দেয়, যে তাহলে তো নেস্টেড হায়ারার্কির মতো ব্যাপারটা হইলো না। এই জন্য একটু বাঁকা করে একটু ডিজাইন করে লেখার চেষ্টা করবা, এবং প্রত্যেকটা এই স্লাইডটাকে খুব ভালো মতো এখানে খেয়াল রাখবা আর কি। তারপর দ্বিপদ নামকরণের পদ্ধতির ভিতরে এখানে তো বলেই দিলাম 2টা প্রশ্ন আসবে এখান থেকে। একটা হচ্ছে যে কেন এটাকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়, ICBN আর ICZN এর ফুল মিনিং। আর এইখানে হচ্ছে দ্বিপদ নামকরণের কতগুলো আমাদের নির্দিষ্ট কি আছে, রুলস আছে দ্বিপদ নামকরণ হইতে গেলে, বা আমরা যদি করতে চাই তাহলে হচ্ছে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে এইটার মধ্য দিয়ে হচ্ছে আমাদের আজকে ফার্স্ট যেই অধ্যায় নাম্বার 1 ছিল এটা শেষ হচ্ছে। আশা করি ব্যাপারটা তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। তোমরা 3টা পর্ব দেখার পরে আর কোনো সমস্যা থাকার কথা না বইয়ের পার্ট থেকে। এবার হচ্ছে আমি তোমাদেরকে এইখান থেকে কী কী ধরনের বোর্ড প্রশ্ন আসতে পারে বা কী কী টপিক MCQতে আসে সেটা নিয়ে আলাদা আলাদা 2টা ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।